আমন্ত্রণ সকালের বাংলাদেশে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার সকালবেলার শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি, সঙ্গে আছি মাসুম রাব্বিও। এবং আপনাদেরকে একজন অতিথির সাথে আজকে আমরা পরিচয় করিয়ে দিব। সকালের বাংলাদেশে আমাদের এখানে নানান গুণীজন আসেন, জ্ঞানীজন আসেন, তাদের জ্ঞানে আমরাও সমৃদ্ধ হই। তেমনই একজন মানুষ আছেন আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, যিনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং যার কথা বলছি তিনি কিন্তু একজন বিশ্ববিদ্যালয় প্রশাসক এবং উচ্চশিক্ষাবিদ, সেই সাথে শিক্ষকতা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি তিনি উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সৃষ্টি, দক্ষ মানব সম্পদ গঠন এবং বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশ নিয়ে কাজ করছেন। বর্তমানে উচ্চশিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে তার ভাবনা, নীতি নির্ধারণী আলোচনায় গুরুত্বপূর্ণ। আমাদের সাথে স্টুডিওতে আছেন, এরই মধ্যে আমার সহকর্মী বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। আপনাকে শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি স্যার? জি আলহামদুলিল্লাহ। একটু জানতে চাই, একজন উপাচার্যের সকালটা ঠিক কিভাবে শুরু হয়? নিশ্চয়ই কিছু তো ব্যস্ততা থাকেই। আমরা আমাদের সকালের বাংলাদেশের অতিথিদের প্রায়ই প্রশ্ন করে থাকি, সকালটা ঠিক কিভাবে শুরু হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি যমুনা টেলিভিশনে অগণিত দর্শক শ্রোতাকে। এবং আমি যমুনা টেলিভিশনে আসার জন্য বহুদিন অপেক্ষা করতে হয়েছে। আমার জীবনে প্রথম যমুনা টিভিতে আসা এবং এই সকাল দিয়ে শুরু করা। আশা করি সামনের দিনগুলো ভালো যাবে যমুনা টিভির সাথে। দেখেন, একজন ভাইস চ্যান্সেলরের সবচেয়ে ভাবনার জায়গাটা থাকে সকালে ঘুম থেকে উঠে তার শিক্ষার্থীরা ভালোভাবে ঘুম থেকে উঠতে পারলো কিনা, এবং শিক্ষার্থীরা সুস্থ শরীরে, সুস্থ মনে এবং সামাজিক বিভিন্ন যে যন্ত্রণার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, মানসিক স্বাস্থ্যের মধ্য দিয়ে, সেটাকে ওভারকাম করে সুস্থ মনে শ্রেণীকক্ষে আসতে পারে কিনা, এবং সেই শ্রেণীকক্ষের পরিবেশটা পাঠ, পঠন এবং গবেষণার উপযোগী থাকে কিনা, সেটা থেকে একজন ভাইস চ্যান্সেলরের সবচেয়ে বড় কনসার্ন। স্যার, একটু জানতে চাচ্ছি যে আপনি উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে কাজ করেন, এবং উচ্চশিক্ষাকে যদি আমরা বলি আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার যেই আমাদের তাড়না, সেখানে কি কি সংস্কার আসলে এই মুহূর্তে আপনার কাছে জরুরি বলে মনে হয়? দেখেন, সংস্কার তো পরের কথা, আমরা তো সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, স্বাধীনতার 54 বছর পার করছি। এই প্রথমবারের মতো বাজেটে শিক্ষা খাতে জিডিপি 2%কে স্পর্শ করেছে। ইউনেস্কো কি বলছে, ইউনিসেফ কি বলছে, যে শিক্ষা বাজেট যদি একটা জিডিপির যদি 6% হয়, ন্যূনতম 6%, তাহলে সেটা একটা মানসম্মত শিক্ষা হিসেবে বিবেচিত হতে পারে। আমরা সবসময় 2-এর নিচে থেকেছি। আমরা বিল্ডিং বানিয়েছি, ভবন বানিয়েছি, বিভিন্ন শিক্ষা পদ্ধতি নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি, কখনো খিচুড়ি রান্না, কখনো মশারি টাঙ্গানো, কখনো কি বলবো যে এই যে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, কখনো নৈমিত্তিক, হাজারো রকমের এক্সপেরিমেন্ট করেছি, গিনিপিগ বানিয়েছি। কিন্তু শিক্ষার মূল যে সূতিকাগার যে জায়গাটা, গ্রাম, যেখানে আমার রুট, সেদিকে একবার তাকিয়েছি। আমি গত পরশুদিন গিয়েছিলাম একটা কলেজে, শাহজাদপুরের, প্রাসঙ্গিক ক্রমে বলি, একেবারে যমুনা নদীর পাড়ে, একদম যমুনা নদী। এই কলেজটাকে বাঁচানো হয়েছে একটা ইটের ওয়াল, কনক্রিটের ওয়াল দিয়ে। সেই প্রতিষ্ঠানের জরাজীর্ণ অবস্থা দেখে আমার তো মনে হয়েছে আমি যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সৌভাগ্যবান। কিন্তু যে সন্তানটি আমার সেই গ্রামের স্কুলে পড়ে, তারা কি করছে? তাদের মান বিকাশ করার কথা বলেন বা কোয়ালিটি এডুকেশনের কথা বলেন, আপনি সম উন্নয়ন, স্বাধীনতা অর্জন আমরা কেন করেছিলাম, লড়াই কেন করেছিলাম, যুদ্ধ কেন করেছিলাম, 24-এ রক্ত কেন দিয়েছিলাম? এটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য। তো এখনও কি সেই বৈষম্য দূরীভূত হয়েছে বলে আপনি বলতে পারবেন? আপনি চলেন গ্রামের স্কুলে যাই, গ্রামের কলেজে যাই, যে বাবাটি আমার গ্রামের স্কুলের শিক্ষক, কয় টাকা বেতন পান? আপনি মানসম্মত শিক্ষার কথা বলবেন, কিন্তু সেই শিক্ষার যে সূতিকাগার, প্রাইমারি স্কুল, সেই প্রাথমিক শিক্ষার দৈন্য দশা, করুণ দশা, সেই শিক্ষকদের বেতন কাঠামো, 15 দিন সংসার চলে না বর্তমান বাজার মূল্যে। তা আপনি ভালো প্রোডাক্ট চাবেন, র ম্যাটেরিয়াল খারাপ দেবেন, হবে না তো। তা আপনি মানসম্মত শিক্ষার কথা বলবেন, আপনি গবেষণা খাতে 1 টাকা বাজেট রাখবেন না, গবেষণা খাতে বরাদ্দ দেবেন না। আপনি শিক্ষকদের, বাংলাদেশই বোধহয় একমাত্র বিশ্বের দেশ যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার পরে একদিনও কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করানো হয় না। তারা শ্রেণীকক্ষে যে কি পড়াবে, কি আচরণটা করবে আমার সন্তানদের সাথে? কারণ নতুন বাচ্চা, তারা আসছে, তাদের সাথে আমার আচরণ কেমন হবে, তাদের সাথে বিহেভিয়ারাল প্যাটার্ন কেমন হবে, তাদের সাথে সম্পর্ক তৈরি করার ভিত্তিটা কি হবে? কোনো ট্রেনিং কি আছে? নাই তো কোনো ট্রেনিং, আপনি দিচ্ছেন না।
আপনি মানসম্মত শিক্ষক তৈরি করছেন না, আপনি মানসম্মত শিক্ষা চাচ্ছেন। এই যে বিষয়গুলো, বিশ্বের সকল উন্নত দেশে গবেষণা হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এই যে আমাদের কোভিড গেল, মহামারী কোভিড, করোনা টিকা আবিষ্কার করলাম, অক্সফোর্ড করেছে, টাকা দিয়েছে সরকার, অ্যালামনাইরা টাকা দিয়েছে। আপনি এবারের শিক্ষা বাজেটে খোঁজেন তো 2% টাচ করার পরও গবেষণায় কয় টাকা রেখেছেন আপনি শিক্ষকদের জন্য? কয় টাকা রেখেছেন? আপনি তো পর্যাপ্ত বরাদ্দ দেননি। তো গবেষণা যদি না করেন, তাহলে নতুন নতুন জ্ঞানের বিকাশ হবে কি করে? নতুন নতুন জ্ঞান উদ্ভাবিত হবে কি করে? হবে না তো। তো সেটি হচ্ছে না। আমরা অপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে চাই। আমি সাধুবাদ জানাতে চাই বর্তমান সরকারকে, যে অন্তত দেরিতে হলেও অন্তত তারা এই সর্বোচ্চ বাজেট বরাদ্দ শিক্ষা এবং স্বাস্থ্যে, যেটি আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গা। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে, স্কুলের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে, কোয়ালিটি নিচের দিকে নেমে যাচ্ছে। কারণ কোয়ালিটি শিক্ষক আমরা তৈরি করতে পারছি না। মেধাবীরা শিক্ষকতা পেশায় আসছে না। এক সময় মেধাবীরা শিক্ষকতা পেশায় আসছে না, তারা হয় দেশ ত্যাগ করছে, নাহলে প্রশাসনে যাচ্ছে। বিসিএস হয়ে গেছে তাদের জন্য একটা আগ্রহের কেন্দ্রবিন্দু। হওয়ার কথা ছিল তো শ্রেণীকক্ষ, হওয়ার কথা ছিল তো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার। কেন হচ্ছে না? আমাদেরকে সেদিকে কনসার্ন করতে হবে, যেন মেধাবীরা শিক্ষকতা পেশায় আসে। কারণ স্কলার প্রডিউস দ্য স্কলার। আপনি যদি একজন মেধাবী, যদি সে কিন্তু একজন মেধাবী তৈরি করে, তো সেই মেধাবীদেরকে তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রের যে ইনভেস্ট, সেই ইনভেস্টটা এখন পর্যন্ত সেই লেভেলে আমরা নিয়ে যেতে পারিনি, যে যার মধ্য দিয়ে আমার দেশের শিক্ষা ব্যবস্থা, গবেষণা, ল্যাবরেটরি এগুলোকে আধুনিকায়ন করা যায়। আপনি বেশ কিছু সংকটের কথা বলছিলেন, আমি একটু জানতে চাই, আপনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বরত রয়েছেন। 2003 সালে একেবারে ইস্টাবলিশড হয়েছে একটি বিশ্ববিদ্যালয়। 2023 সালে, হ্যাঁ দুঃখিত। এই 3 বছরের মাথায় একটি বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বেশি সময় নয়। ঠিক কিভাবে এটিকে গড়ে তোলার পরিকল্পনা আপনি করছেন? সংকটের কথাগুলো আমরা শুনলাম, যেহেতু এটিকে নতুনভাবে নতুন আঙ্গিকে গড়ে তোলার সুযোগ রয়েছে, আপনার পরিকল্পনাটা? আমি ধন্যবাদ জানাই যমুনা টিভিকে এবং আপনাকে, যে অন্তত আমার এই কষ্টের কথাটা শেয়ার করার একটা জায়গা করে দিলেন প্রশ্নটা করে। আমি 2023 বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয়েছে, কিন্তু আমার আগেও একজন ভাইস চ্যান্সেলর ছিলেন। কিন্তু আমি যখন 2024-এর 7ই অক্টোবরে, ওই দিন আমার বিবাহবার্ষিকী ছিল, আমি যোগদান করি ভাইস চ্যান্সেলর হিসেবে। আমার ঘরটা আমাকে বানাতে হয়েছে, আমার চেয়ারটা আমাকে কিনতে হয়েছে। সেখানে সিন্ডিকেট ছিল না, একাডেমিক কাউন্সিল ছিল না, যেগুলো সিদ্ধান্ত গ্রহণের মূল কাজগুলো, এগুলো করতে হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম আমার পরিবারকে, ভুলে গিয়েছি আমার সন্তানকে। আমি চেষ্টা করেছি যে একটা দায়িত্ব মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, একটা প্রতিষ্ঠান গড়ার। আমি যে স্বপ্নটা দেখি, গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, যে প্রত্যেকটি শিক্ষার্থী তার একটি চমৎকার শ্রেণীকক্ষ পাবে। আমি আজকে এখানে আনন্দ চিত্তে বলতে চাই, আগামী মাসের 15 তারিখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে। কোনো ছাত্র ছিল না, শুধু কাগজে কলমে একটা বিশ্ববিদ্যালয় ছিল। সেই কাগজের বিশ্ববিদ্যালয়কে বাস্তবের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার যে একটি আনন্দ, আমি ঠিক ওভাবে যদি আমি বলি, যে যখন একটা মা তার সন্তান গর্ভে ধারণ করে, তখন অপেক্ষা করে কখন তার সন্তানটা ভূমিষ্ঠ হয়, কখন তার সন্তানটা তাকে মা বলে ডাকে। আমি ঠিক ওইভাবে অপেক্ষা করছি যে আমার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে, আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে, যেটা শস্য ভাণ্ডার খ্যাত নওগাঁ, আমের রাজধানী নওগাঁ, ফলে ফুলে ইতিহাসে পাহাড়পুর বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় পাহাড়পুরে অবস্থিত। কুসুম্বা মসজিদ, বলিহার রাজবাড়ি, আলতা দিঘি, ইতিহাসে সমৃদ্ধ একটি জেলা, সেখানে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে দুটি অসাধারণ সাবজেক্টের মধ্য দিয়ে, যেটি চাকরি না করলেও চলবে। একটা হলো আইন বিভাগ, একটা অ্যাকাউন্টিং বিভাগ। বাহ। এবং 80 জন ছাত্র ভর্তি আমরা করব, 40-80। আমি অভিভূত যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের প্রতি আস্থা রেখে দেশের প্রায় 1602 জন শিক্ষার্থী ভর্তি হতে চেয়েছিল, আমরা মাত্র 80 জন ছাত্রকে ভর্তি করতে পেরেছি। আমাদের অসাধারণ শ্রেণীকক্ষ তৈরি করেছে, যেখানে মাল্টিমিডিয়া আছে, যেখানে আমাদের স্মার্ট বোর্ড আছে। আমাদের সন্তানরা সেকেন্ডে ওই স্মার্ট বোর্ডে ক্লিক করলে, টিপ দিলে যেন সারা বিশ্বের সাথে কানেক্ট হতে পারে। আমরা ডিজিটাল লাইব্রেরি করেছি, আমরা আধুনিক পুস্তক সম্বলিত লাইব্রেরি করেছি। আমি নিজে ছাত্র ছিলাম, আমি জানি একজন ছাত্রের আকাঙ্ক্ষা কী। 32 বছর শিক্ষকতা করি, আমি জানি আমার সন্তানরা লাইব্রেরিতে যায় না, আমার সন্তানরা কম্পিউটার ল্যাবে বসে না, মোবাইল টেপে। হ্যাঁ ঠিক আছে, মোবাইল তারা ইউজ করুক, পুরো ক্যাম্পাসটাকে ওয়াইফাই করা হয়েছে। আমাদের সক্ষমতার জায়গাটুকু ছিল খুবই সীমিত, স্বাদ ছিল অনেক বড়, স্বপ্ন ছিল অনেক বড়। এবং এই কাজগুলো করতে যে আমরা 1 কোটি টাকা দিয়ে একটা ল্যাব করেছি ছাত্রদের জন্য, মানুষের পয়সায়।
আমরা সিটি ব্যাংকে ধন্যবাদ জানাই আজকের এই অবস্থায় আমাদের 6টা ক্লাসরুমে 6টা মাল্টিমিডিয়া দিয়েছে, ল্যাপটপ দিয়েছে। ব্র্যাক ব্যাংকে এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের আহ্বানে ব্র্যাক ব্যাংক তাদের ডিজিটাল লাইব্রেরি করে দিয়েছে। অনেক মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে জায়গাটুকু হবে সেই জায়গার প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে, সরকারের অর্থায়নে তার মাস্টার প্ল্যান তৈরি চলছে। 30 তারিখে মাস্টার প্ল্যানের চূড়ান্ত কাজ শেষ হবে। আমরা অগোছালো কিছু করতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখতে চাই যে এক একটা ইট পাথরের জঙ্গলে পরিণত হয়ে গেছে, কোনো পরিকল্পনা নেই। আমি কাউকে ছোট করছি না। বিশ্ববিদ্যালয়গুলো যখন অপরিকল্পিতভাবে তৈরি ওঠে তখন শুধু ভবন দেখা যায়, কিন্তু ওর মধ্যে কোনো ইকোসিস্টেম থাকে না, এর মধ্যে গ্রিন থাকে না। আমরা চেষ্টা করছি ওটাকে ইকোসিস্টেম একটা বিশ্ববিদ্যালয় করার জন্য, যেখানে অন্তত অ্যাটলিস্ট 53% সবুজায়ন থাকবে, 53% টোটাল ক্যাম্পাসের হাঁটার ওয়াকওয়ে থাকবে, খেলার মাঠ থাকবে, যান্ত্রিক কোনো পরিবহন যেন ক্যাম্পাসের ভেতরে যখন তখন না ঢুকে যায় সেরকম প্ল্যান আমরা করছি। সেখানে লেক থাকবে, বসার উঠোন থাকবে। আমাদের গ্রাম থেকে উঠোন হারিয়ে গেছে। আমরা ছোটোবেলায় উঠোনে বসে গল্প করতাম। অনেকগুলো উঠোন তৈরি করা হচ্ছে আমাদের ক্যাম্পাসে, যে উঠোনে বসে বাচ্চারা সেই ছোটোবেলার কথা মনে করবে। এরকম সকালে, শীতের সকালে বসে তারা মুড়ি খাবে এবং গল্প করবে। এরকম একটি স্বপ্ন আমরা দেখি। গ্রামের মানুষ, গ্রাম থেকে উঠে এসেছি, যেন ক্যাম্পাসের ভেতরে যেন গ্রাম শহর একটা ব্লেন্ডিং মানে এনভায়রনমেন্ট যেখানে থাকে, ছাত্ররা যেন ওই পরিবেশটাকে এনজয় করে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না, এডুকেশন উইথ ফান। তা আমরা চেষ্টা করছি এডুকেশন উইথ হ্যাপিনেস, যে আমাদের স্বপ্ন যেন এরকম হয় যে সন্তান ঘুম থেকে উঠে ক্লাসরুম যেন তাকে থাকে, যে ওখানে গেলে আমার একটা ভালো এনভায়রনমেন্ট আছে। আমরা প্রত্যেকটি শ্রেণীকক্ষে এসি দিয়েছি। প্রচণ্ড গরম, এসি এখনো বিলাসিতা নয়, একদমই বিলাসিতা নয়। আমার সন্তানকে তো ধরে রাখতে হবে 6টি ঘন্টা বা 4টি ঘন্টা, ও যেন কমফোর্ট ফিল করে। লাইব্রেরিতে বসার জায়গা আমরা নিশ্চিত করেছি, যেন বসে থেকে সে পড়তে পারে। আমাদের সন্তানদেরকে এই মোবাইল আসক্তির থেকে বের করে তাকে শ্রেণীকক্ষে নিয়ে যেতে হবে, তাকে কম্পিউটার ল্যাবে নিয়ে যেতে হবে, তাকে লাইব্রেরিতে নিয়ে যেতে হবে। যদি না পারি এই উচ্চশিক্ষায়, এই প্রতিষ্ঠানে, এই সরকারের ইনভেস্টমেন্ট ব্যর্থ হবে। এবং এটি করার জন্য আমার ছাত্রদের বর্তমান যে চাহিদার যে জায়গাটুকু, সেই চাহিদার জায়গাটুকুকে অ্যাড্রেস করার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। অপেক্ষায় আছি 15 তারিখের জন্য, যেদিন আনুষ্ঠানিকভাবে নওগাঁর আকাশে উচ্চশিক্ষার বিস্তারে এবং সকল শ্রেণী পেশার মানুষের স্বপ্নের একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা, যেখানে কৃষি নিয়ে গবেষণা হবে। সবচেয়ে ভালো ধান, অ্যারোমা চাল নওগাঁতে তৈরি হয়, গবেষণা নেই। আমরা চেষ্টা করব সেখানে কৃষি নিয়ে গবেষণা করার জন্য। আমরা চেষ্টা করছি, অলরেডি ইন্ট্রোডিউস করেছে যে আমাদের ফুড হয় সেখানে। আম, এখন তো চাঁপাইনবাবগঞ্জের আমের রাজধানী না, নওগাঁ আমের রাজধানী, সাপাহারের আম। অতএব সেই আম নিয়ে যেন একটা সিজনের পরে আমগুলো নষ্ট হয়ে যায়, কৃষক মূল্য পায় না, যখন অফ সিজনে প্রচুর দামে কিনতে হয়। ফুড টেকনোলজি নিয়ে আমরা ছাত্রদেরকে শেখাবো, যে টেকনোলজি ইউজ করে ফুড থেকে কি করে অন্যান্য প্রোডাক্টগুলো তৈরি করা যায়। মালয়েশিয়া যেটা করছে, সিঙ্গাপুর করছে, অন্যান্য উন্নত বিশ্বগুলো করছে। আমরা যেন সারা বছর এই আমটাকে সহজলভ্যভাবে মানুষের, ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারি। তার গবেষণা নওগাঁ বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ হবে, সেগুলোর পরিবেশ আমরা তৈরি করছি। আপনি চমৎকার একজন বক্তা স্যার। মানে আপনার সাথে এইটুকু কথা বলে, এইটুকু সময়ের মধ্যে এটা বুঝলাম, আপনার সাথে গল্প আরও হবে। এবং সেই সাথে আপনার বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার এই সময়ে যেই পরিকল্পনাগুলো আমরা শুনছিলাম, মানে সেটা শুধুমাত্র গতানুগতিক একটা শিক্ষার প্রতিষ্ঠান হতে যাচ্ছে না, বরং যুগোপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে। আপনি যে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত রয়েছেন, একেবারেই নবগঠিত একটি বিশ্ববিদ্যালয়, সেটিও কিভাবে গড়ে তুলছেন সেটিও শুনছিলাম। একটু জানতে চাই যে যারা শিক্ষার্থী আছেন বিশ্ববিদ্যালয়ের যে দরজায় পা রাখেন, তাদের গবেষণামুখী করে তুলতে বা তাদের যে শিক্ষামুখী করে তুলতে, তাদের যে চর্চা, শিক্ষার যে চর্চা, সেটির মানসিকতা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে বা আমাদের দেশের যে শিক্ষার সংস্কৃতি, সেটি কিভাবে গড়ে তোলা যায়? দেখেন, খুব সহজ। আমি একটা কথা বলেছিলাম যে এডুকেশন উইথ হ্যাপিনেস। আমরা কি হ্যাপি থাকি? কখনো বাইরে থেকে কোন সন্ত্রাসী একটা ককটেল মারে, কোন মাদক কারবারি আমার সন্তানদেরকে বিপদগামী করার জন্য মাদকের কারবার খুলে বসে ক্যাম্পাসের ভেতরে। আমার ক্যাম্পাসগুলো অরক্ষিত, আমার মেয়ে সন্তানরা তারা স্বাধীনভাবে চলতে পারে, এরকম তো বহু রকমের সংকটের মধ্য দিয়ে যে আমরা কি পেরেছি আমাদের বাচ্চাদের মানসিক স্বাস্থ্য, তারা যেন ঘুম থেকে উঠে মনে করতে পারে যে এটা আমার বাড়ি, এটা আমার নিরাপদ জায়গা, নিরাপদ স্থান, নিরাপদ ক্যান্টিন, নিরাপদ হল। আমরা কি ভাবতে পারি? ভাবতে পারি না। তো সবচেয়ে বড় কথা হলো যে আমার ক্লাস সেটি আমি যাই কেন? শুনতে, শিখতে, বুঝতে, জানতে।
আমার যারা শিক্ষক হচ্ছে গত 2 দশক 3 দশকে মেধাহীনরা শিক্ষক হয়েছে, আমার মতো মেধাহীনরা শিক্ষক হয়েছে, মেধাবীরা শিক্ষক হয়নি। আমরা করিনি রাজনৈতিক বিবেচনায়, বলতে তো দ্বিধা নেই। আপনি লাল, আপনাকে শিক্ষক আমি দেবো, লালের ভিসি আমি। আপনি সাদা, আপনাকে আমি ভিসি দেব, শিক্ষক নিয়োগ দেব না। এই যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধার চর্চা না হয়ে রাজনৈতিকভাবে ভোটার নিয়োগ করার যে একটি ভয়াবহ শুমারি হয়ে গেছে গত 2 দশকে, তো সেখান থেকে তো ভালো কিছু আপনি আশা করতে পারেন না। চোখের সামনে যখন দেখছে মেধাবীরা বঞ্চিত হচ্ছে আর মেধাহীনরা পুরস্কৃত হচ্ছে, মেধাবীরা চলে যাচ্ছে দেশের বাইরে, থাকছে না। একটু সেই শিক্ষার্থীদের কথাটাই জানতে চাই, যে যারা বিদেশে চলে যাচ্ছে তাদের জন্য আমরা কি কি করতে পারি বা তাদের মানসিকতা এখন ওই যে আমি আপনাকে বললাম যে শিক্ষার্থীদের কথা যে সমস্ত মেধাবীরা আমার দেশে থাকতে চায়, সে থাকার পরিবেশটা আমরা কি করতে পেরেছি? আমরা তো করতে পারিনি। ওই যে আপনাকে বললাম যে আমি শিক্ষক হতে চাই, আমি গবেষক হতে পারি, বা যে ছাত্রটি সমাজকে কিছু দিতে চায়, তার পেছনে আমরা কোনো ইনভেস্ট কি করি? যে ছাত্রদের গবেষণার জন্য, ছাত্রদের উন্নত জ্ঞান চর্চার জন্য এই অর্থটা বরাদ্দ আছে। কোনো বিশ্ববিদ্যালয়ের বাজেটে দেখাতে পারবেন আপনি? কোনো ছাত্রকে আমরা স্কলারশিপ দিই, যে ছাত্র এই সবচেয়ে মেধাবী, যে তাকে আমি স্কলারশিপ দেব, তাকে টাকা করব। যে ছাত্রটি, আজকের ছাত্রটি বিজ্ঞানী হতে চায়, তার সেই বিষয়টিকে অ্যাড্রেস করে তার জন্য আলাদা ফান্ডের ব্যবস্থা করে তাকে এখানে তার জ্ঞানটাকে বিকশিত করার সুযোগ কি আমরা দিই? আমরা তো দেই না। সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে মেধার লালন করতে হবে। আমরা 24শে জুলাই আন্দোলন কেন করলাম, কেন রক্ত দিলাম? আপনার এই আশেপাশে তো এখনও রক্তের গন্ধ শোনা যায়। কেন দিয়েছিলাম? বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করার জন্য। আজকে বাংলাদেশে ক্যাডেট সিস্টেম হয়েছে, নর্থ সাউথ হয়েছে, ব্র্যাক হয়েছে, হ্যাঁ হয়েছে, বিত্তশালীরা সেখানে যাচ্ছে। কিন্তু আমার আপনার সন্তানরা যারা এই সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদের জন্য আমরা কি করছি? আমরা আবাসন ব্যবস্থা করতে পারি না। গণরুমের কথা শুনি, আপনি গণরুমে রেখে আর এই ডাইনিংয়ে এই মানের খাবার খাওয়ায়ে আপনি উন্নত শিক্ষা ব্যবস্থা জাতিকে দেবেন? হয় না কখনো। আপনি আপনার যে কোনো ভালো কাজ করার জন্য আপনাকে মূলে কিন্তু যেতে হবে। আমি আবারও বলছি, আমার দেশের প্রাথমিক শিক্ষা ভঙ্গুর, আমার দেশের মাধ্যমিক শিক্ষা একেবারেই নড়বড়ে। যে সরকার যখন আসে, সেই সরকার তার মতো করে, তার ইচ্ছা মতো করে, কোনো প্রকারের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান না করে, গবেষণা না করে একটা করে পদ্ধতি চাপিয়ে দিতে চাই। এই নতুন নতুন পদ্ধতি চাপিয়ে দিতে যে আমাদের শিক্ষার যতটা না উন্নতি হয়েছে, ছাত্রদেরকে যতটা না আমরা শিক্ষার মুখী করতে পেরেছি, তার চেয়ে হাজার দিকে আমরা পেছনে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা দেখেন যে প্রযুক্তির অপ্রতুলতা। ৪র্থ শিল্প বিপ্লবের মাঝখানে আছি, ৫ম শিল্প বিপ্লব হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে। এআই, রোবোটিং টেকনোলজি, এগুলো কি আমরা এখনও ইন্ট্রোডিউস করতে পেরেছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে? কী দিয়ে মোকাবেলা করব? যখন সারা বিশ্ব যখন রোবোটিক টেকনোলজির দিকে চলে যাচ্ছে, এআইয়ের দিকে চলে যাচ্ছে, তখন আমি এখনও আছি মোবাইল ফোনে, এখনও আছি আমি কোর i7 কম্পিউটারে। আমার ল্যাব নেই, আমার বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তি নির্ভর ল্যাব নেই। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও এমন সব বিষয় আমরাকে পাঠদান করছে, আমি কাউকে ছোটো করতে চাই না, যেগুলো কর্মসংস্থান তৈরি করে না, কর্মসংস্থান সৃষ্টি করে না, বা যেগুলো দিয়ে ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার উপযোগী যে শিক্ষা, সেটা আমার হয় না। আমার দরকার এখন, আপনি জানেন যে আমাদের প্রচুর ছেলেমেয়েরা বিদেশে যায়, শুধু সমস্যা ভাষা না জানার কারণে তারা অনেক টাকা কম উপার্জন করে বা সেখানে ভালোভাবে কিছু করতে পারে না। এই যে ভাষা না জানাটা, আমি সরকারকে সাধুবাদ জানাই যে 3য় ল্যাঙ্গুয়েজ করার জন্য যে উদ্যোগটা, এটা সফল হবে, শুধু কথার কথা হবে না। আমরা না দেখেন অধিকাংশরা যে আপনি বাজারে যখন যান, সকালে যখন বাজারে যাবেন, তখন এই বাজারে কিন্তু যারা পণ্য বিক্রি করে, তারা কিন্তু একটা অ্যাসেসমেন্ট করে বা এটা অ্যাসেস করে যে আজকে কতটুকু পণ্য আমার বিক্রি হতে পারে। ঠিক তার থেকে হয়তো 1 কেজি বেশি অথবা 1 কেজি কম পণ্য তারা বাজারে নিয়ে আসে। আমি কি করছি? আমার ইন্ডাস্ট্রি, এই ধরুন যমুনা গ্রুপ আছে, আমরা কি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা যমুনা গ্রুপের সিওকে ডেকেছি, অথবা ডাকলে সিও কি যান আমাদের কাছে? তো আমরা যদি আমাদের এডুকেশন মিনিস্ট্রি, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ইউজিসি, দেশের সমস্ত প্রথিতযশা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা কর্মসংস্থান সৃষ্টি করে, এমপ্লয়ার, তাদের সাথে বসে আমরা কি জানতে চেয়েছি আপনার কতজন অ্যাকাউন্টেন্ট লাগবে, কতজন প্রোডাকশন ম্যানেজমেন্ট লাগবে, কতজন আমার অ্যাঙ্কর লাগবে? যদি আমি অ্যাসেস করতে পারতাম, সেইভাবে যদি আমি কারিকুলাম ডেভেলপ করতে পারতাম, তাহলে তো আমার বেকার থাকার কথা নয়। আমার দেশের ইন্ডাস্ট্রিতে পার্শ্ববর্তী দেশে কেউ বলে 10 লাখ, কেউ বলে 5 লাখ, কেউ বলে 6 লাখ লোক কাজ করছে। আমার দেশের লক্ষ লক্ষ বেকার কাজ পাচ্ছে না কেন? ওই যে
শিক্ষার সাথে কাজের যে একটা সংমিশ্রণ অ্যালাইন করা, আমাদের আসলে সেই স্যার অনেক অ্যালাইনটা করা কিছুই হয়নি। আপনার কাছ থেকে শুনবার ছিল, সময়ের কারণে আমরা অলরেডি সময় হয়তো ক্রসও করে ফেলেছি, কিন্তু তারপরও অনেক কিছু জানবার রয়ে গেছে। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আপনাকে অনেক আপনার জন্য ধন্যবাদ, আমাদের অনেক শুভকামনা। শুভকামনা ধন্যবাদ রইলো, যমুনা স্যার। টিভিকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আজ এখানে এ পর্যন্তই। ভালো থাকুন, শুভ সকাল।